করেছেন তারা বোঝা যাচ্ছে যে ফররুখ চর্চার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত অনেকেই যারা আলাপ আলোচনা করেছেন, এবং ফররুখ সম্পর্কে অনেক কাজ হয়েছে আগে এবং এখনো হচ্ছে, যদিও দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমি একটু বলবো পরে। এবং কেউ কেউ নিবিষ্টভাবে আন্তরিকতার সঙ্গে এই চর্চাটা করছেন এবং আমাদের জনগোষ্ঠী হিসেবে সবার দায় এবং দায়িত্ব পালন করছেন। সেই জন্য তাদেরকে, যারা এখনো এই লিপ্ততার মধ্যে আছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। ফররুখ আহমদ বড় কবি, এতে কোনো সন্দেহ নেই, আসলে কারোরই কোনো সন্দেহ নেই। বড় কবি আমরা কাকে বলি? এখানে বলেছেন হাসান আলী এর আগে কথা বলেছেন এবং তোমাদের খানিকটা বলেছেন, বড় কবি আমরা বলি তাদেরকে যারা একটা কাব্য প্রবাহের মধ্যে সম্পূর্ণরূপে নতুন ভাব এবং ভাষা নিয়ে আবির্ভূত হবে, তাদেরকে আমরা বড় কবি বলি। অনেক সময় সব যুগে বড় কবি আবির্ভূত হন না, কিন্তু বেশিরভাগ যুগ, বেশিরভাগ কাল তার নিজের মতো করে নতুন নতুন ভাব এবং ভাষা তৈরি করে এবং শিল্পকলার বিভিন্ন খাতে, বিভিন্ন ক্ষেত্রে সেটা কারো কারো মধ্য দিয়ে প্রকাশিত হয়। এতে কোনো সন্দেহ নেই যে 40-এর দশকে আমাদের এই অঞ্চলের, অন্তত পুরো বাংলা অঞ্চলের যদি নাও বলি, আমাদের এই অঞ্চলের রাজনীতি, সংস্কৃতি, বাস্তবতা ইত্যাদি মিলিয়ে যে নতুন আবহ তৈরি হয়েছিল, নতুন সময় তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটে নতুন ভাষার জন্ম অবশ্যম্ভাবী ছিল এবং বিপুল পরিমাণ সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং অন্যান্য ধারার সৃষ্টিশীল ব্যক্তি তার পক্ষে সেই আবহে কাজ করেছেন। তার মধ্যে কবিতায় ফররুখ আহমদ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এই বিষয়ে আসলে বাংলা সাহিত্যের ইতিহাসে, বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে কখনো সংশয় রাখা হয় না, এটা স্বীকৃত। অন্তত 70-এর দশক পর্যন্ত আমাদের মূলধারার সাহিত্যে এমন সমালোচক প্রায় একজনও নেই, বা কবি প্রায় একজনও নেই, যারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ফররুখ আহমদকে স্মরণ করেননি এবং তার সম্পর্কে বিচার বিশ্লেষণ করেননি। এই ধারায় গত 1-2 দশক ধরে খানিকটা ব্যত্যয় তৈরি হচ্ছে। এটা আগেই বলা হয়েছে এখানে যে জনগোষ্ঠী হিসাবে বাংলাদেশে আমরা নানান ধরনের দ্বিবিভাজন লক্ষ্য করছি, আসলে বহু বিভাজন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে এবং সাংস্কৃতিক রাজনীতির ক্ষেত্রে আমরা পরস্পর চল অচল এক ধরনের বিভাজন লক্ষ্য করছি। এটা যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন লোক বুঝবেন যে এটা মোটেই স্বাস্থ্যকর নয়, এটা জনগোষ্ঠীর জন্য ক্ষতিকর, এটা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। যারা নানানভাবে এই বিভাজনের শিকার হয়েছেন, একটু আগে ইমরান মাহফুজও বললেন, তাদের মধ্যে ফররুখ আহমদ একজন। আমার নিজের ধারণা, আমি কবিতা সংক্রান্ত যে বইটি বের করেছি সমালোচনা, সেখানে আমি বাংলাদেশের 4 জন কবির আলোচনা করেছি এবং আমার নিজের ধারণা এই 4 জন বাংলাদেশের বড় কবি। ফররুখ আহমদের আগে জসিমউদ্দিন এবং ফররুখ আহমদের পরের জেনারেশনে শামসুর রহমান এবং আবু আহমদ, এই 4 জনকে বাংলাদেশের প্রধান 4 কবি বলে সাব্যস্ত করা যায় বলে আমার ধারণা, আমি সেভাবেই ব্যাখ্যা করেছি। আমাদের আলাপ আলোচনায়, একাডেমিতে, রাষ্ট্রীয় অনুষ্ঠানাদিতে এবং পাঠ্যপুস্তকে এর একটা প্রতিফলন থাকলে আমাদের সবার জন্য ভালো। সেটা কখনো কখনো আমরা ঠিক মতো রাখতে পারছি না। এই জন্যই আসলে এই ধরনের কথাবার্তা বলার এখন প্রয়োজন দেখা দিয়েছে। আজ থেকে 20 বছর আগে এরকম বলার প্রয়োজন হতো না। আমার শিক্ষকদের মধ্যে আমি খুব কম লোক দেখেছি যারা ফররুখ আহমদ সম্পর্কে গুরুত্বপূর্ণ লেখালেখি করেনি। একসময় এটা সবাই করতেছে।
এই যে ফারুক আহমদ বড় কবি, এই ব্যাপারটা তো আর হাওয়া থেকে হয়নি। দুটো ব্যাপার এখানে একত্র হয়েছে। একদিকে ওই সময়ের একটা ব্যাপার ছিল, স্থানের একটা ব্যাপার ছিল। স্থান এবং কাল যে কোনো বড় প্রতিভা তৈরি করেন। আরেকদিকে ফারুক আহমদের প্রস্তুতির ব্যাপার ছিল। যে কোনো স্থান এবং কাল তার বলবার মতো কথা তৈরি করে, কিন্তু কথাগুলো প্রকাশিত হয় তাদের মধ্য দিয়ে যারা আসলে তার জন্য প্রস্তুত থাকে। ফারুক আহমেদ এই জন্য প্রস্তুত ছিল, প্রস্তুতি তিনি নিয়েছিলেন। কি প্রস্তুতি নিয়েছিলেন? ওই কালের ভাব স্বভাবের প্রধান কয়েকটিকে তিনি আত্মস্থ করেছেন। একটা হলো, আপনারা জানেন যে 20 শতকের 40-এর দশকটি আমাদের এই অঞ্চলের জন্য খুবই উন্মাদাল সময় ছিল। 40 থেকে প্রায় 47 পর্যন্ত যদি ধরি, একটা জনগোষ্ঠীর জন্য এত অল্প সময়ের মধ্যে এতগুলো বড় বড় ঘটনা আসলে খুব একটা দেখা যায় না। ওই উন্মাদাল পরিস্থিতির নানান ধরনের চাপ ফারুকের কবিতায় নিশ্চয়ই পড়েছে। 1940-এর দশকে আপনারা অনেকে জানেন যে বাংলা সাহিত্যে মার্ক্সবাদী কবিতার একটা প্রবল চর্চার ব্যাপার ছিল। এখানে ইতিমধ্যে বলা হয়েছে যে ফারুক আহমদের সঙ্গে মার্ক্সবাদীদের বেশ প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং তার প্রথম দিকের কবিতায় তার বিশেষ ছাপও ছিল। এটা খুব জরুরি, কারণ যে কোনো ইডিওলজি একটা বিশেষ স্থান এবং কালে বিশেষ জনগোষ্ঠীর মধ্যে তার নিজের ধরনে নতুন নতুন ভাষা তৈরি করে। কেউ একজন শেষ পর্যন্ত সেই ইডিওলজি বহন করছে কিনা এটা সবসময় বেশি জরুরি নয়। এরকম উদাহরণ আমরা হাজার হাজার পাবো। যারা বড় মাপের মানুষ তারা ওই কালের প্রভাবশালী ভাব ভাষাগুলো নিজের মতো করে রূপান্তরিত করেন, আত্মস্থ করেন, ভাষায়, শিল্পের ভাষায় প্রকাশ করেন। ফারুক আহমদের মধ্যে এটা জোরালোভাবে ছিল। আপনাদের এটা মনে পড়ার কথা যে ওই কালে আসলে এই ধরনের একটা চিন্তা আসলে প্রবল ছিল। যেমন ধরেন ইসলাম ও কমিউনিজম, এই যে এক ধরনের বই দেখা হচ্ছে, এটা ওই কালেরই চিন্তা। এটা বিচিত্রভাবে এই ভাবটাকে আত্মসাৎ করার চেষ্টা ওই কালের ভাবকরা করেছে। দ্বিতীয় যে ইডিওলজিক্যাল পার্সপেক্টিভের কথা বলতে হয় সেটা হলো এই উদারনৈতিক মানবতাবাদী ঘরানার একটা মানবতন্ত্র ওই সময় খুব প্রবল ছিল। আমাদের এম.এন. রায়ের কথা আলাদা করে বলার দরকার নেই। এমনিতেই এই ব্যাপারটা তখন অত্যন্ত প্রবল ছিল এবং ফারুক আহমদের লেখালেখিতে এই ব্যাপারটাও খুব জোরালোভাবে প্রকাশিত হয়েছে। আমরা হয়তো ফারুকের কথা বলতে গিয়ে আমরা লাশ কবিতাটার কথা বলি, কিন্তু আমরা এর ডিসকোর্স অ্যানালাইসিস করে গভীরভাবে প্রত্যেক পংক্তি কিংবা প্রত্যেক ফ্রেজ বিশ্লেষণ করে খুব একটা দেখিনি বা দেখি নাই, এখন আমার ধারণা, আমার চোখে পড়ে নাই যে এই যে লাশ কবিতার মধ্যে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের উচ্চারণ আছে। এই উচ্চারণের আসলে ভিত্তিগুলো কি, শব্দগুলো কিভাবে সংগৃহীত হয়েছে, কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে শব্দ সঞ্চিত হয়ে এই চমৎকার কবিতাটি রচিত হয়েছে। যদি ওই লেভেলে আমরা আলাপ করি তো আমরা দেখবো যে ফারুক আহমদের মধ্যে এই উদারনৈতিক মানবতাবাদী ওই কালের অত্যন্ত প্রভাবশালী ডিসকোর্সও গভীরভাবে কাজ করেছে, যেটা ওই সময় এবং তারপরে তার মধ্যে একটা ইসলামী মানবতাবাদের রূপ পেয়েছিল ব্যাপকভাবে। কিন্তু এগুলো একটা আরেকটা থেকে ইংরেজিতে যাকে বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর বিচ্ছিন্ন, সেরকম ব্যাপার নয়। আপনাদের এটা হয়তো মনে পড়বে ওই 40-এর দশকে বা তার কিছু আগে কিংবা তার কিছু পরে আমাদের বেশ কয়েকজন বুদ্ধিজীবী তখন ইসলাম নিয়ে লেখালেখি করছিলেন। ধরা যাক কিছুক্ষণ আগে ইব্রাহিম খান নাম এসেছে এখানে। ইব্রাহিম খান দুই ইসলামের মর্মকথা আপনারা পড়েন, দেখবেন যে তিনি ইসলামকে ব্যাখ্যা করছেন স্বভাব ধর্ম হিসেবে পুরো বইতে। আপনি ধরেন ওই সময় যে জীবনী গ্রন্থগুলো রচিত, সিরাত গ্রন্থগুলো রচিত হয়েছিল, আপনি দেখবেন তার প্রধান টান হলো মানুষ মোহাম্মদ, এই জাতীয় একটা টোন প্রকাশ করা। একটা কালে অনেকগুলো ডিসকোর্স খুব ডমিনেন্ট থাকে এবং তার নিরিখে আমরা আসলে বিভিন্ন জিনিস দেখে থাকি। ফারুক আহমদের সময়ের ক্ষেত্রে এই ব্যাপারগুলো বিশেষভাবে ঘটেছিল। নিঃসন্দেহে 40-এর দশকে বাঙালি মুসলমানের জন্য, ফারুক আহমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল পাকিস্তান আন্দোলন। এই পাকিস্তান আন্দোলনকে
একটি ইসলামী ব্যাপার বলে গুলিয়ে ফেলার প্রবণতা এবং ব্যাপকতা আমাদের মধ্যে আছে। ব্যাপারটার মধ্যে খানিকটা ফারাক রাখাই বিচার বিশ্লেষণের জন্য বেশি জরুরি। ফারুক আহমদ এটা দ্বারা খুবই প্রভাবিত ছিলেন এবং ওই যে পাকিস্তান আন্দোলনের অংশ হয়ে ভাষা এবং ঐতিহ্য সংক্রান্ত একটা ব্যাপার 40-এর দশকে খুবই প্রবল হয়ে উঠেছিল। তার আগেও নয়, তার পরেও আর কখনো নয়, ওই 40-এর দশকেই। সেটা হলো এই যে 40-এর দশকে মুসলমান বুদ্ধিজীবীরা কলকাতা কেন্দ্রিক, অংশত ঢাকা কেন্দ্রিক, কিন্তু প্রধানত মুসলমান বুদ্ধিজীবীরা, যাকে আমরা পুঁথি সাহিত্য বলি, যাকে আমরা আরো প্রায় 100 বছর আগে বা 150 বছর আগে চর্চিত সাহিত্য, মুসলমানদের চর্চিত একটা গুরুত্বপূর্ণ সাহিত্য ধারা হিসাবে সাব্যস্ত করে থাকি, ওই পুঁথি সাহিত্যের পুনর্নির্মাণের, পুনঃব্যবহারের একটা প্রবণতা 40-এর দশকে আমরা দেখেছি। ওই কালের কবিদের অধিকাংশই আসলে এই চিন্তা দ্বারা প্রভাবিত ছিলেন। ওটা ওই কালের একটা ডমিনেন্ট ডিসকোর্স। আমরা খেয়াল করবো যে ফারুক আহমদ অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সফলতার সঙ্গে এই ব্যাপারটাকে, এই ভাষার ব্যাপারটাকে, এই ঐতিহ্যগত ব্যাপারটাকে আত্মসাৎ করেছিলেন এবং কবিতার রূপকল্প এবং ভাষায় রূপান্তরিত করেছিলেন। যদি আমরা এই ব্যাপারটাকে, এই তিনটা ব্যাপার, প্রধানত এই তিনটা ব্যাপারকে যদি আমরা ওই কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ বলি, তাহলে আমরা দেখবো যে ফারুক আহমদ এই ব্যাপারগুলো দারুণভাবে আত্মস্থ করেছিলেন এবং তার সাহিত্যকর্মে এগুলোর নানান ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব আমরা দেখতে পাবো। ঠিক একই সঙ্গে আমাদের এটাও ভুললে চলবে না, আমরা আলাপ করছি একজন কবি নিয়ে, এবং কবিতা আসলে একটা ধারাবাহিকতার ব্যাপার। হুট করে একটা ভাষার মধ্যে, একটা সাহিত্যের ধারাবাহিকতার মধ্যে কেউ একজন আবির্ভূত হয় না, তার পরম্পরা থাকে, পূর্বতন অনেকগুলো ব্যাপার থাকে। আপনারা জানেন যে ফারুকের প্রিয়তম কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেলের কাছ থেকে ফারুক শুধু সনেট লেখার ব্যাপক আবেগ, উদ্ভাবনা লাভ করেননি, বাংলা সাহিত্যের ক্লাসিক যে ভাষা, সেই ভাষার প্রণোদনাও তিনি লাভ করেছিলেন। ফারুকের ভাষার মধ্যে একটা ক্লাসিক ব্যাপার ছিল, আমরা জানি, এগুলো ব্যাপকভাবে বলা হয়েছে আমাদের ফারুক পাঠের ক্ষেত্রে। ফারুকের মধ্যে একটা আদর্শবাদী অর্থে রোমান্টিক ব্যাপার ছিল, কিন্তু কবি ভাষার ক্ষেত্রে, উচ্চারণ ভঙ্গির ক্ষেত্রে, স্পষ্টতার ক্ষেত্রে, প্রবলতার ক্ষেত্রে ফারুকের মধ্যে ক্লাসিক ভঙ্গিটি ছিল অত্যন্ত প্রবল। এই ক্লাসিক ভঙ্গির ক্ষেত্রে ফারুক আহমদ যে ব্যাপকভাবে মাইকেল মধুসূদন দত্ত দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এই ব্যাপারে বহুজনের স্বীকৃতি আছে। সবচেয়ে বেশি লিখেছেন আব্দুল মান্নান সৈয়দ, কিন্তু অন্যরাও লিখেছেন। আর অন্তত ইসলাম চেতন কবিতা, কিংবা যাকে আমরা কাজ চালানোর জন্য মুসলমানি শব্দ বলতে পারি, ভাষা বলতে পারি, সেই ধরনের ভাষা ব্যবহারের ক্ষেত্রে ফারুক আহমদ যে নজরুল দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। উচ্চ স্বর, উচ্চ কণ্ঠ, সাংগীতিকতা ইত্যাদি কতগুলো বৈশিষ্ট্যের ক্ষেত্রেও ফারুক আহমদ নজরুল দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং ফারুকদের জেনারেশন এবং তার আগের জেনারেশনের প্রত্যেকেই রবীন্দ্রনাথ দ্বারাও ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। ফলে আমরা যদি ফারুকের একটা সাহিত্যিক আবহ তৈরি করি, আবহ দেখতে চাই, যার যার ভিত্তির মধ্যে ফারুক আহমদের এই কবি ভাষা সম্ভবপর হয়েছে, ফারুক আহমদের এই সাফল্য সম্ভবপর হয়েছে, বাংলা সাহিত্যের পরম্পরার মধ্যে একটি অত্যন্ত নতুন ভাষা নিয়ে আবির্ভূত হওয়া ফারুকের পক্ষে সম্ভবপর হয়েছে, তাহলে আমাদের কমপক্ষে এই 3-4 জন কবি সম্পর্কে আলাপ করতে হবে। এই যে কবিতার একটা পরম্পরা, এই যে স্থান এবং কালের বাস্তবতা এবং ওই কালের ডমিনেন্ট ডিসকোর্স হিসেবে কয়েকটি ব্যাপারকে প্রচন্ডভাবে আত্মসাৎ করে নেওয়া, এগুলোকে আমরা বলতে পারি ফারুক আহমদের প্রস্তুতি। তিনি প্রস্তুত ছিলেন এবং আবহ প্রস্তুত ছিল। 40-এ পাকিস্তান প্রস্তাব উত্থাপিত হয়েছে, অত্যন্ত দুর্বল একটি প্রস্তাব, বাস্তবে এর কোনো কর্মসূচি ছিল না, এর কোনো রূপরেখা ছিল না। 46-এর নির্বাচন তখনও হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন যে ফারুকের 7 সাগরের মাঝি বেরিয়েছে 1944 সালে, কবিতাগুলো লেখা হয়েছে 43-44 সালে। আমাদের খেয়াল রাখতে হবে যে পাকিস্তান প্রস্তাব ওই সময়ে
রাজনৈতিক প্রস্তাব হিসেবে আসলে একটা দুর্বল প্রস্তাব ছিল। মুসলিম লীগ তখনও কর্মসূচি আকারে এটাকে কোনো কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে আসেনি। 46-এর ইলেকশনের আগে আসলে এই ব্যাপারটা কোনো বাস্তব ভিত্তি পায়নি, কিন্তু সাংস্কৃতিকভাবে ব্যাপারটা একটা প্রচন্ড আলোড়ন তৈরি করেছিল। ভাষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সংগঠন তৈরি হয়েছিল, প্রচুর অনুষ্ঠান হচ্ছিল, সাহিত্য সম্মেলন হচ্ছিল, পুঁথি সাহিত্য কিংবা ইসলামী সাহিত্য এসব নামে পুরনো অনেকগুলো ব্যাপারের পুনরুজ্জীবন এবং পুনর্নির্মাণ চলছিল। বিপুলভাবে বাঙালি মুসলমান জনসমাজ পাকিস্তান আন্দোলন এর একটা প্রায় অনিরূপিত রূপরেখাতে নিজেদের মুক্তির আস্বাদন খুঁজে পেয়েছিল, পাচ্ছিল। তার জন্য ভাষার অনুসরণ করছিল, কিভাবে তা প্রকাশ ঘটবে। অনেক কবি, ধরা যাক আপনি নাম ধরে 20 জনের নাম তো বলতে পারবেন যে যারা এই ভাষা এবং রূপকল্পের অন্বেষণ করছিল। কিন্তু পুরো ব্যাপারটা এক আশ্চর্য অভিপ্সা হয়ে, আশাবাদ হয়ে, ভাষার দুর্দান্ত প্রকাশ হয়ে ধরা দিয়েছিল ফররুখের কলমে, সাত সাগরের মাঝি কাব্যের অজরামর কবিতায়। অসাধারণ সব রূপকল্প তৈরি করেছিলেন ফররুখ। আমাদের খেয়াল রাখতে হবে এই ব্যাপারটার সঙ্গে আরবের তুলনায় ইরানের সম্পর্ক বেশি। আমাদের খেয়াল রাখতে হবে যে এই পুরো নির্মাণের মধ্যে ইসলামী ভাবধারার তুলনায় মুসলমানি ভাবধারার সম্পর্ক অনেক প্রবল। আমাদের খেয়াল রাখতে হবে এখানে অনেকগুলো চরিত্র আছে, যেমন কি আগেই বলা হয়েছে, যেটা আসলে প্রাক ইসলামী, যেটা আসলে ব্যাপকভাবে রূপান্তরিত হয়েছিল খলিফা হারুনুর রশিদের সময়কালে নতুনভাবে রূপ নেওয়া আরব গরজনের গল্পমালায়। ফলে এই ব্যাপারগুলো থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে, প্রতীক সংগ্রহ করে, রূপকী আবহ তৈরি করে, বাস্তবতার আবহ তৈরি করে একটা দারুণ রূপকল্পের মধ্যে পুরো একটা জনগোষ্ঠীর স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষাকে রূপায়িত করা এবং তাকে প্রকাশের ভাষা এবং ভঙ্গি তৈরি করা, এই একটা অসামান্য কাজ, যেটা আগে ছিল না, যেটা পরে কখনো হয়নি। এই একটা অসামান্য কাজ ফররুখের হাত দিয়ে ওই কাল তৈরি করে নিয়েছিল, যেখানে আমরা অভিযানের গল্প পাই, যেখানে আমরা মজলুমের আহাজারি দেখতে পাই, যেখানে আমরা নেতৃত্ব এবং তার অভিযানের প্রস্তুতি দেখতে পাই, যেখানে আমরা জাহাজ দেখতে পাই, যেখানে সমুদ্র দেখতে পাই, যেখানে আমরা তাজি এবং ঈগলকে বারবার হাজির দেখতে পাই, যেখানে আমরা এমন নেতা দেখতে পাই যে বিদ্যমানতার প্রচন্ড অন্ধকার ছায়ার ভিতর থেকে বেরিয়ে যাবে এবং পৌঁছাবে এক আলো উজ্জ্বল মুক্তির ইশারায়। সাত সাগরের মাঝির প্রধান চরিত্র বেসিক্যালি মুক্তি। কার মুক্তি? একটা মজলুম জনগোষ্ঠীর মুক্তি। এই মজলুম জনগোষ্ঠীর প্রধান রূপ ডেফিনেটলি মুসলমান, ডেফিনেটলি সেটা বাঙালি মুসলমান, কিন্তু একে ঠিক ইডিওলজিক্যাল অর্থে ইসলামী বলে ভুল করার অবকাশ নেই। আমি আমার লেখায় লিখেছি যে এই কবিতা কিন্তু নেতার গুণ হিসেবে অনেক কিছু বলা হয়েছে, নেতাকে প্রচুর পরিমাণে পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু একবারের জন্য বলা হয় নাই যে তিনি শরিয়া পালনে খুবই ওস্তাদ লোক। এটা কিন্তু বলা হয় নাই। এটা পালন করা যাবে না সেটা বড় নিশ্চয় বলেন নাই, কিন্তু এই যে অনেকগুলো কবিতার মধ্যে এই রূপকল্পটা প্রকাশিত হয়েছে, এই নেতা প্রকাশিত হয়েছে, কর্মী প্রকাশিত হয়েছে, মাঝি মাল্লার কথা বলা হয়েছে, এদের অনেকগুলো গুণ, দোষ, প্রস্তুতি, আশঙ্কা ইত্যাদির মধ্যে এটা কিন্তু বলা হয় নাই যে তারা আসলে এই ধর্মীয় গুণে গুণান্বিত। এই কথাটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা সাত সাগরের মাঝির যে সর্বমানবিক আর্তি, এই ব্যাপারটা আমরা আসলে অনেক দূর পর্যন্ত ভাষার দিক থেকে, কবি ভাষার দিক থেকে মিস করব। ফররুখ আহমদের কবিতা সাত সাগরের মাঝি দিয়ে তো শুরু, আপনারা জানেন, এবং এরপরে আগে লেখা এবং পরে লেখা বিপুল পরিমাণ সনেট দুর্দান্ত কবিতা হিসেবে স্বীকৃত হয়েছে, এবং তারও পরে তিনি বহু লেখালেখি করেছেন। এই বিপুল লেখালেখির ভিতর থেকে ফররুখ আহমদ সংক্রান্ত পাঠের ক্ষেত্রে যে কতগুলো ব্যাপার আমাদের সামনে চলে আসে, তার মধ্যে একটা হলো ভাষা বিষয়ক বিতর্ক, একটা হলো ঐতিহ্য বিষয়ক বিতর্ক। আপনারা জানেন যে বিতর্কটা হলো ফররুখ আহমদের কবিতায় আরবি ফার্সি শব্দের কিছু
বাড়তি সংযোজন। আমি অবশ্য আরবি ফার্সি শব্দ আজকাল বলি না, আমি বলি ফার্সি আরবি শব্দ, কারণ এই কথা আসলে খুব কম লোক বলে, জানে অনেকে কিন্তু বলে কম লোক, যে বাংলা ভাষায় আসলে আরবি শব্দগুলো সরাসরি আসে নাই, এসেছে ফার্সির মধ্য দিয়ে। ফলে এটা বলা উচিত পার্সো অ্যারাবিক, যেমন ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে কিন্তু পার্সো অ্যারাবিক বলা হয়, বাংলায় আমরা বলি আরবি ফার্সি। যাই হোক, এই যে শব্দের স্টপ, এই ব্যাপারটা সম্পর্কে ব্যাপকভাবে পক্ষে এবং বিপক্ষে কথাবার্তা বলা হয়। আমার নিজের বিবেচনায় এই বলা বলিটা কতগুলো ক্যাটাগরিক্যাল বা বর্গীয় ভুলের মধ্য দিয়ে বলা হয়। যারা এটার পক্ষে বলেন তারাও, যারা বিপক্ষে বলেন তারাও। ধরা যাক সৈয়দ আলী হাসান ব্যাপারটা অপছন্দ করেননি, ধরা যাক আব্দুল মান্নান সৈয়দ ব্যাপারটা অপছন্দ করেননি, কিন্তু তারা এগুলোকে বিদেশি শব্দই মনে করতেন। আর যারা ব্যাপারটা পছন্দ করেন না, তারা তো এটাকে বিদেশি শব্দ বলেই চিহ্নিত করেন। আমার ধারণা ফররুখ আহমদের পাঠের ক্ষেত্রে এটা একটা, এই ধারণাটা একটা বড় অন্তরায়। আমাদের খেয়াল রাখতে হবে যে ফার্সি আরবি শব্দগুলো আসলে বিদেশি শব্দ হিসেবে পাঠ করা অন্যায়, তার কারণ এগুলোকে আমাদের বাংলা শব্দ হিসেবে গ্রহণ করতে হবে এবং এই ক্যাটাগরিটাই আসলে বর্জন করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আমার অনেকগুলো লেখায় এবং আমার থিসিসে এটা এই সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি, ফররুখ আহমদ সংক্রান্ত আমার লেখাটিতে এই সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি। ফলে এখানে আর কথাটা পড়াচ্ছি না, যদিও কথাটা আসলে জটিল, ঐতিহাসিকভাবে ব্যাপারটা প্লেস করা খুবই জটিল। তাহলে এই শব্দগত দিক থেকে আগেই আমাদের একজন আলোচক বলেছেন যে ফররুখ আহমদের বিপুল পরিমাণ কবিতা আছে। এখানে যে উপস্থাপিত হলো কবিতা বা গান, সেখানে আপনারা খেয়াল করেছেন যেগুলোতে আসলে ফার্সি আরবি শব্দ নাই বললেই চলে, এবং বিপুল পরিমাণ চমৎকার কবিতা আছে যেগুলোতে ফার্সি আরবি শব্দ নেই। কিন্তু কথা হলো ফার্সি আরবি শব্দ আছে কি নাই, এটা আসলে ক্যাটাগরি হওয়া উচিত নয় বিবেচনা। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ফররুখ আহমদের কোনো কোনো রচনায় অপ্রচলিত ফার্সি আরবি শব্দের সংখ্যা অনেক তুলনামূলক বেশি, যেটা আমাদের যে সাধারণ স্বাভাবিক পাঠ অভিজ্ঞতা সেটাকে বাধাগ্রস্ত করে। যেমন আমার মনে আছে আমি বিশ্ববিদ্যালয় জীবনে হাতেম তাই পড়তে গিয়ে বেশ পরিমাণ বাধাগ্রস্ত হয়েছিলাম। এটা ওই কালের লোকরা করেছে সম্পূর্ণ একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এই দৃষ্টিকোণটা আমি আগেই ব্যাখ্যা করেছি। তখনকার দিনে পুঁথি সাহিত্যের পুনর্নির্মাণ বা পুনর্জাগরণের এই ডিসকোর্সটা অত্যন্ত প্রবল ছিল। ফলে ফররুখ আহমদ পুঁথি সাহিত্য থেকে প্রচুর পরিমাণে শব্দ নতুনভাবে কবিতায় ব্যবহারযোগ্য করা যায় কিনা সে সম্পর্কে ভেবেছিলেন। কিন্তু এখন আমরা নিশ্চিত যে বিপুল পরিমাণ শব্দ আসলে এই ব্যাপারে সাফল্যের সঙ্গে ব্যবহার করা যায়। এই ব্যাপারে ফররুখ পড়ার আরেকটা বড় সংকট আমাদের মূলধারার পঠন পাঠনে, সেটা হলো ঐতিহ্য সংক্রান্ত ভাবনা। আমাদের এখানে ব্যাপকভাবে এই কথা তোলা হয় যে ফররুখ আহমদ বাংলা অঞ্চলের আলাপ না করে ইরানি তুরানি আলাপ করেছেন, যেটা আমাদের এখানকার সংস্কৃতি এবং সাংস্কৃতিক রাজনীতি বিশ্লেষণে একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমার মনে হয় যে এই ইস্যুটাও একটু সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা দরকার, যেটা ইতিমধ্যেই অংশত কবি হাসান আলী বলেছেন। আমি মুহূর্তের কবিতা থেকে আমার লেখায় নদীর দেশ বলে একটা কবিতা উদ্ধৃত করেছি, চতুর্দশ পদী বা সনেট। নদীর দেশের মধ্যে বাংলাদেশের অনেকগুলো নদীর নাম আছে, পদ্মা, মেঘনার দেশ, চিত্রাহেনা, তিতাসের দেশ ইত্যাদি ইত্যাদি। শতকে গিয়ে কবি লিখছেন, এ মাটিতে মিশে আছে আরবের সেই মাটি, আর একটি অদৃশ্য নদী বয়ে যায় মদিনা অবধি। শেষ গানে বলছেন, কত বাক পথ ঘুরে জানি না সে কোন সুরমা নদী, মদিনার সাথে যোগ রাখিয়াছে এ পাক বাংলা। আমার বিবেচনায় ঐতিহ্য সম্পর্কে আমাদের বহু লোকের তুলনায় ফররুখ আহমদের জেনারেশনের ধারণা অনেক বেশি গভীর ছিল। এই অর্থে গভীর ছিল, তারা জানতেন যে মুসলমান জনগোষ্ঠী হিসাবে
আরব, ইরান, তুরানে কতগুলো গল্প, কাহিনী, মিথ ইত্যাদিতে এখানকার মানুষের যে জন্মগত পরিচয় এবং অধিকার, সেটার সঙ্গে এই দেশের যে বাস্তবতা, জনগোষ্ঠী, ভূগোল, নদী, প্রকৃতি, এটার একটা যদি সমন্বয় তৈরি করা হয়, তাহলে কেবল হয়তো ঐতিহ্য প্রশ্নে একটা দারুণ মীমাংসা সম্ভব। এবং ফররুখ আহমদের কবিতা থেকে এটা চমৎকারভাবে দেখানো সম্ভব যে তিনি এই ব্যাপারটা সম্পূর্ণরূপে মান্য করেই তার কবিতা লিখেছেন, এমনকি সাত সাগরের মাঝিতেও। আমি আমার লেখায় দেখিয়েছি যে সাত সাগরের মাঝিতে এমন একটা পংক্তিও নাই যে পংক্তি আরব এবং ইরানের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং উল্টো। ওই কালে মানুষ ঠিক যেইভাবে তার অস্তিত্বকে উপলব্ধি করেছে, যেভাবে তা প্রকাশ করেছে, ওই ব্যাপারগুলো এই কাব্যের মধ্যে আছে, যার সঙ্গে আরব ইরানের ওই কালের মানুষের এক বিন্দু সম্পর্ক নেই। ফলে ফররুখ আহমদের পড়ার ক্ষেত্রে এই যে ভাষা সংক্রান্ত বিতর্ক এবং ঐতিহ্য সংক্রান্ত বিতর্ক আমি অন্য লেখালেখিতে একটু ডিটেল লিখেছি বলে আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই দুটোই আসলে ব্যাপকভাবে মূর্খতা প্রসূত এবং এ দুটো সংস্কার প্রসূত। এই ব্যাপারগুলো ফররুখ আহমদ সম্পর্কে আমাদের পঠন পাঠনকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে। আমি সাবধান করছি দুই পক্ষে, ওই যে আমাদের বাংলাদেশের জনসমাজ ফেসবুকে কোনো ইস্যুতে যেরকম দুই ভাগে ভাগ হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেন, এই দুই ভাগের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য যে এই দুই ক্ষেত্রে আমাদের আরো পর্যালোচনামূলক সম্পৃক্তির মধ্য দিয়ে ফররুখ আহমদ পড়তে শেখার দরকার আছে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে ফররুখ আহমদ পাকিস্তান রাষ্ট্রটিকে ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যেভাবে ইসলামী বলে দেখেছিলেন বা ভেবেছিলেন, এই ব্যাপারটাতে তিনি আসলে বিশেষভাবে সৃষ্টিশীল পর্যালোচনার পরিচয় দিতে পারেননি। ফররুখ আহমদের সাত সাগরের মাঝে কিন্তু পাকিস্তান আন্দোলন জোরালো হওয়ার অনেক আগে লেখা, এটা খেয়াল রাখতে হবে 44 সালে। কিন্তু 47 সালে পাকিস্তান হয়ে যাওয়ার পরে একটা সামরিক বেসামরিক আমলাতন্ত্রের পরিচালনায় যে একটি খারাপ রাষ্ট্র আমরা কাজ করতে দেখেছি, আমরা যে রাষ্ট্রটিকে অত্যন্ত অমুসলামিক ভাবে ইসলামকে প্রধান ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস হিসেবে ব্যবহার করতে দেখেছি, ফররুখ আহমদ এটার সঙ্গে আসলে কোনো সন্তোষজনক মীমাংসা করতে পারেননি। ফররুখ আহমদ যে পাকিস্তান রাষ্ট্র, তার যে তৎপরতা, এটাকে অত্যন্ত ব্যক্তিত্বের সঙ্গে আদর্শের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তার নিজের একটা পাকিস্তান রাষ্ট্র ছিল, যে রাষ্ট্র এরকম হবে, ওই ব্যাপারটাকে ইসলাম যদি আমরা একটা ইডিওলজি হিসেবে বিচার করি, ওটার সঙ্গে একাকার করে ফররুখ আহমদ বাকি জীবন তার কাব্য সাধনা করেছেন। মুশকিলটা হয়েছে এই জনগোষ্ঠীর প্রাত্যহিকতার মধ্যে একটা ইডিওলজিক্যাল প্রপোজিশন যেইভাবে ডিসকার্সিভ বা বাস্তব একটা রূপ পায়, যেভাবে তার মধ্যে রূপান্তরটা ঘটে, যেভাবে প্রাত্যহিক জীবন যাপনের মধ্য দিয়ে তার তাজা এবং নতুন ভাব তৈরি হয়, তার ভিতর দিয়ে না গেলে কোনো ধরনের বড় সাহিত্যকর্ম আসলে ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে তৈরি হয় না। যদি ইডিওলজি শুধু বইতে থাকে, যদি ইডিওলজি জনজীবনের সীমার ঊর্ধ্বে একটা ট্রান্সেন্ডেন্ট অবস্থায় বিদ্যমান থাকে, তাহলে দুনিয়ার ইতিহাসে এমন কোনো প্রমাণ নাই যে তা থেকে অত্যন্ত উঁচু মাপের সাহিত্যকর্ম তৈরি হয়েছে। একমাত্র জনগণের যাপিত জীবনের মধ্যে যেই রূপে ইডিওলজি অবস্থান করে, সেটাকে যদি কেউ গ্রেপ্তার করতে পারে, তাহলেই বড় মাপের সাহিত্যকর্ম হতে পারে। আমাদের খেয়াল রাখা দরকার যে ফররুখ পড়ার ক্ষেত্রে যে ঘটনা ঘটে আমাদের অধিকাংশের ক্ষেত্রে, যে আমরা ইসলাম এবং মুসলমান এই দুটো ক্যাটাগরিকে বেশ কতটা গুলিয়ে ফেলি, ফররুখের নিজের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটেছিল। ফররুখ ধরা যাক হাতেম তাই কাব্যে, ধরা যাক সিরাজাম মুনিরা কাব্যে যেই ভঙ্গিতে
ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করেছেন, তার মধ্যে হয়তো এই জনসম্পৃক্ত নতুনভাবে জনগণের জীবনের মধ্য দিয়ে উপলব্ধি করা ইডিওলজিটা হয়তো ততটা ছিল না। ফলে সাত সাগরের মাঝির কল্পনার মধ্যে, আদর্শবাদের মধ্যে, আকাঙ্ক্ষার মধ্যে, মুক্তির সীমানার মধ্যে ভাষা যেভাবে উন্মুক্ত হয়েছে, যে অসামান্য উচ্চতায় পৌঁছেছিল, এই শেষ দিকের কাব্যগুলোতে ফররুখ আর কখনো সেই সীমা স্পর্শ করতে পারেনি। তারপরও আমরা দেখব যে শেষ পর্যন্ত ফররুখ আহমদ লিখে গেছেন। এবং আমি আপনাদের এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, এই বিষয়ের একজন পেশাদার কুশলী লোক হিসেবে, যে ফররুখ আহমদের কাব্য সম্পর্কে ট্র্যাডিশনাল অর্থে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। এটা নিয়ে হাহাকার করার কোনো কারণ নেই যে ফররুখ আহমদ নিয়ে আলোচনা কম হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে। যে ব্যাপারটা সংকটাপন্ন করে তোলে ফররুখ চর্চাকে, সেটার একটা হলো প্রায়শই ফররুখ আহমদ অকারণে রাষ্ট্রীয় বিরোধের মুখোমুখি হয়, আর আরেকটা হলো ফররুখের চর্চা এক ধরনের সংকীর্ণ ধর্মীয় ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে অনেক সময় হয়। এই দুটোই ফররুখের প্রকৃত পর্যালোচনামূলক চর্চার জন্য খুবই ক্ষতিকর। যেটা আমি বলে, যে অংশটা বলে আমি শেষ করবো আমার কথা, সেটা হলো এই, গত অন্তত 2 দশক ধরে ফররুখ আহমদ চর্চার পঠন পাঠনের যেহেতু কতগুলো সংকট তৈরি হয়েছে আমাদের মূলধারার চর্চায়, ফলে একটা ব্যাপারে ফররুখ আহমদ নিয়ে চর্চা এখনো শুরুই হয়নি। সেটা হলো এই, 1970-80 দশকে সারা পৃথিবীতে সাহিত্যের পঠন পাঠন জনিত যে নতুন তত্ত্ব এবং প্রণালী পদ্ধতি ব্যাপকভাবে প্রভাবশালী হয়েছে, আমি যতদূর জানি, আমি যতদূর দেখেছি, এই দৃষ্টিকোণ থেকে ফররুখ আহমদ নিয়ে এখনো আসলে কেউ লেখে। এটা ব্যাপক পরিমাণ কাজের অবকাশ ফররুখ আহমদ নিয়ে আছে। একটা ছোট্ট উদাহরণ দিই। আজকাল এই ব্যাপারগুলোতে ইডিওলজির ব্যাপারটাকে অনেক জোরালো, গভীর এবং ডাইভার্সিফাইড একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। আমরা জানি যে ফররুখ আহমদকে প্রথম থেকে আদর্শবাদী কবি হিসেবে সম্মানিত করা হয়, এবং ফররুখ আহমদের সমগ্র রচনার বেস ইডিওলজি বা আদর্শ এরকম ভাবা হয়। এখন পুরনো মডার্নিস্ট দৃষ্টিকোণ থেকে ওই ব্যাখ্যা এক ধরনের সমালোচনায় ফলবান হয়েছে, ধরা যাক আব্দুল মান্নান সৈয়দের রচনা। কিন্তু গত 50 বছর ধরে ইডিওলজি ব্যাপারটাকে দেখার যে নতুন নতুন পার্সপেক্টিভ সারা পৃথিবীতে খুব জোরালো হয়েছে, এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ ফররুখ আহমদের ধরা যাক হাতের তাই পাঠ করে কিংবা সিরাজ আহমদরা পাঠ করে, তাহলে এটা একটা সম্পূর্ণ নতুন ধরনের পর্যালোচনা এবং মাত্রায় উপনীত হবে। আমি আশা করি এই যে নতুন স্কোপগুলো আছে, এই সুযোগগুলোতে আমাদের নতুনতর পাঠকরা পর্যালোচনামূলক সম্পৃক্তির মধ্য দিয়ে ফররুখের স্থান, কাল, উদ্ভব এবং বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে তার অবস্থানকে বিবেচনায় রেখে নতুন নতুনভাবে পাঠে অগ্রসর হবে, এবং তাহলেই এই ফররুখ গবেষণা ফাউন্ডেশনের এই ধরনের উদ্যোগ আয়োজন ভবিষ্যতে আরো ফলবান হয়ে উঠবে। আপনাদের সবাইকে আমাকে শোনার জন্য ধন্যবাদ জানাই।